আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা। আজকের সাবজেক্টিভ পার্টের ডেটা স্ট্রাকচার এর দ্বিতীয় পার্ট স্বাগত জানাচ্ছি। আমি আবু কাউসার। তো আজকের যে আলোচ্য সূচি আমরা একটু দেখে নেব। আজকে আমরা পড়ব মেনলি বাইনারি ট্রি, বাইনারি সার্চ ট্রি এবং গ্রাফের রিপ্রেজেন্টেশন এবং একই সাথে ট্রাভার্সাল। তো আমরা শুরুতেই বাইনারি ট্রি সম্পর্কে একটু জেনে নেই। আসলে যদি ট্রি আমরা দেখি, ট্রি কিন্তু নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার। তো এখানে কি থাকবে, যে প্রতিটা নোডে ম্যাক্সিমাম দুটো করে চাইল্ড নোড থাকবে। এখন একটু যদি চিন্তা করি, সাপোজ এটা এ, এটা দিলাম বি এবং সি। এখান থেকে একটু যদি আমরা একটু চিন্তা করি, এটা একটা ট্রি ড্র করলাম আমরা। এখানে এটা একটা রুট, এটাকে আমরা বলবো প্যারেন্ট নোড, এবং এই প্রতিটা প্যারেন্ট নোডের সর্বোচ্চ সর্বোচ্চ কয়টা থাকবে? দুটো চাইল্ড থাকতে পারে, একটা একটা দুইটা, একটাও থাকতে পারে, এমন হতে পারে এরকম একটা আছে, একটাও থাকতে পারে, কিন্তু দুইটার বেশি কখনোই থাকবে না। যেহেতু দুইটা, এই জন্য নামকরণ করা হয়েছে বাই, সেখান থেকে আসছে বাইনারি। সো এই পুরো ব্যাপারটা আমরা একটু দেখে নিই। এই টার্মিনোলজি গুলো আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে এমসিকিউ হতে পারে, সেই ব্যাপারটা আমাদের লক্ষ্য রাখতে হবে যে কোনটা প্যারেন্ট নোড, কোনটা চাইল্ড নোড, তার ট্রির সাইজ কত, সাব ট্রি কোনগুলো, তারপরে আমার ইন্টারনাল নোড কোনগুলো, ইত্যাদি ইত্যাদি এগুলো হতে পারে। তো সবগুলো আমরা একটু দেখে নিই। এটা পুরোটা একটা বাইনারি ট্রি এখানে দেখানো হয়েছে, আমরা একটু দেখি। এটা রুট, এই রুটের দুটো এখানে চাইল্ড নোড দেওয়া আছে। এ আবার কিন্তু পরক্ষণে ইন্টারনাল নোড এবং সেটা প্যারেন্ট নোড হিসেবে কাজ করতেছে, কারণ এর নিজস্ব আবার দুটো চাইল্ড নোড রয়েছে। সেম ভাবে বির ই এবং এফ নামে দুটো চাইল্ড নোড রয়েছে, এবং এফ এর জি নামে একটা লেফট চাইল্ড রয়েছে। তো আমি দেখতে পাচ্ছি কোন নোডের দুটোর বেশি কিন্তু কখনো নোড এখানে নাই। সো এই জন্য এটা একটা নামকরণ করা হয়েছে বাইনারি নোড, বাইনারি ট্রি। আমরা আরেকটু টার্মিনোলজি দেখে নেই, আসলে কোনটা রুট, কোনটা লেফট সাইড, কোনটা রাইট সাইড, ইত্যাদি। এটা আমরা এখন চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করব। ওকে, আমরা একটু যদি দেখি, এখানে রুট শুরুতে দিয়েছি যে একদম প্রথম যে নোড থেকে হায়ারার্কিক্যালি যে নোডটা থেকে অন্যান্য নোডের যে বিন্যস্ত বা বিন্যাসটা হয়েছে, সেটা আসলে তো মূলত রুট। তো এখানে আর নোডটাকে আমরা রুট হিসেবে ডিনোট করতে পারি, এবং একই সাথে এখানে এর লেফটের চাইল্ড কোনগুলো, স্বাভাবিকভাবে এখানে ছিল এ, এর দুটো চাইল্ড ছিল সি এবং ডি, এটা লেফট এবং এটা রাইট চাইল্ড। ওকে, কার? এ নোডের। সো এই জিনিসটা এখানে দেখানো হয়েছে রাইট চাইল্ডের, এবং এখানে ছিল বি, বি নোডের সাবট্রিটা বলছে। মানে আমি যদি একটু চিন্তা করে দেখি, এটা আমি প্রিভিয়াস স্লাইডে চলে যাই, এখানে অসংখ্য মানে অনেকগুলো সাবট্রি গঠন করা যেতে পারে। তো আমাকে মাথায় রাখতে হবে কোন নোডের সাবট্রি বের করতে বলছে, সেই নোডটা থেকে সেই নোডটাকে আমরা রুট হিসেবে যদি চিন্তা করি, তাহলে আমার কাছে এটা ফাইন্ড আউট করা খুব ইজি হয়ে যাবে। এখানে দেখানো হয়েছে বির সাবট্রি। সো বির সাবট্রি কোনটা হবে? বিটাকে রুট হিসেবে চিন্তা করব, এবং তার অধীনস্থ যা আছে লেফট এবং রাইট, তার পুরোটাই হলো বির সাবট্রি। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি বির সাবট্রি হিসেবে, বির সাবট্রিটা আমরা এখানে দেখতে পেলাম। এর পরবর্তী আমি চলে যাই, এগুলো খুবই সহজ। যে ট্রির সাইজ কত, আমরা যে কোনো এরকম যদি বাইনারি ট্রি দেওয়া থাকে, তাহলে সেই ক্ষেত্রে প্রথমে লক্ষ্য করব যে আমার কতগুলো
নোড এখানে অবস্থিত, মানে এখানে কতগুলো নোড নিয়ে এই ট্রিটা গঠন করা হয়েছে। সো আমরা যদি দেখি 1 2 3 4 5 6 7 8, সো তার মানে নোড সংখ্যা 8, এটাকে আমরা বলবো ট্রির সাইজ। ওকে, এর দ্বারা আমার নোডকে ডিনোট করা হবে, বুঝাবে। এরপরে আমরা যদি বলি ট্রির হাইট, আসলে কতগুলা লেভেল এখানে পার করা হয়েছে রুট থেকে একদম চাইল্ড পর্যন্ত সর্বোচ্চটা। এখন এরকম যদি থাকে সাপোজ আর এখানে এখানে শেষ হয়ে গেছে ধরে নিচ্ছি, এটা বি ধরে নিচ্ছি, এটা সি, এটা ডি, এটা ই, কথার কথা। সেই ক্ষেত্রে তাহলে এখানে একটা, এখানে একটা পাচ্ছি, এখানে একটা পাচ্ছি, দুইটা, এখানে একটা, তিনটা, এখানে একটা পাচ্ছি, চারটা। সো ট্রির হাইট তখন হয়ে যাবে 4। এখানে আমরা যদি দেখি সর্বোচ্চটা আমি চিন্তা করবো রুট থেকে এখানে 1, এখানে 2, সর্বোচ্চ 2, এখানে এটা হচ্ছে না, তার মানে আরো চিন্তা করতে হবে, এখানে একটা, দুইটা আমরা দেখতে পাচ্ছি, সর্বোচ্চ এখানে 3টা, তার মানে ট্রির যে সর্বোচ্চ হাইটটা আছে এখানে 3। এটা হলো ট্রির হাইট হিসেবে আমাদেরকে চিন্তা করতে হবে। ওকে, এরপরে আমরা যদি দেখি চাইল্ড নোড, সোজা কথা যদি আমি একটু এটাকে এইভাবে দেখি, আসলে চাইল্ড নোড কোনগুলো, মূল রুট, এটা হলো মেন রুট, এটা বেটে তো আসলে যা থাকে কিন্তু সবই চাইল্ড। এও কিন্তু নিজের চাইল্ড, কার চাইল্ড, আর এর চাইল্ড এবং বিউ চাইল্ড। আবার এই কিন্তু পরবর্তীতে ইন্টারনাল প্যারেন্ট হিসেবে এখানে কাজ করতেছে, বা ইন্টারনাল রুট হিসেবে এখানে কাজ করতেছে কার, সি এবং ডি নোডের। তো দ্রুপ ই এবং এফ ও বির চাইল্ড হিসেবে কাজ করতেছে, একইভাবে লেফট চাইল্ড জি হিসেবে কাজ করতেছে এফ এর। সো এরা কিন্তু প্রত্যেকেই চাইল্ড হিসেবে বিবেচিত। অনেকে আবার চিন্তা করতে পারে চাইল্ড মানে একদম শেষের ব্যাপারটা, এরকম না। ওকে, এরপর আমি যদি চিন্তা, আমাদেরকে বলা হয় যে প্যারেন্ট কোনগুলো, এখন আর কিন্তু নিজে রুট, সে তো অবশ্যই মাস্ট বি প্যারেন্ট। আচ্ছা, এখান থেকে সকল নোডের উৎপত্তি। আচ্ছা, এটা একটা প্যারেন্ট, যার চাইল্ড আছে, সিম্পল, যার চাইল্ড আছে সেই প্যারেন্ট, এটাও প্যারেন্ট, এটাও প্যারেন্ট, এটাও প্যারেন্ট। ওকে, বা এগুলোকে বলা হয় ইন্টারনাল নোড বা প্যারেন্ট নোডস। ওকে, এরপর আরেকটা জিনিস এখানে দেখানো হয় না, লিভ। লিভ দ্যাট মিনস পাতা, মানে যার আসলে কোনো ধরনের চাইল্ড নেই সেগুলাই হলো লিভ। এখানে আমি যদি দেখি সি লিভ, ডি, ই, জি, এগুলো হলো লিভ হিসেবে আমরা এগুলোকে কনসিডার করব। ওকে, এই টার্মিনোলজি গুলোর মধ্যে এমসিকিউ আসার সম্ভাবনা অনেক বেশি। যে কোনো কিছু এখানে চাইতে পারে, হাইট বের করতে বলতে পারে, টির সাইজ বলতে পারে, বা কোনো সাবটি বলতে পারে, এগুলো আমাদের মাথায় রাখতে হবে। ওকে, এখান থেকে আরেকটা খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে এমসিকিউ আসতে পারে যে আমার একটা ছোট ট্রি দেওয়া থাকবে, সেই ট্রি থেকে আমার 3 ধরনের যে ট্রাভার্স হয় সেই ট্রাভার্সটা আমাকে বের করতে হবে। ওকে, আমরা একটু দেখে নেই। বাইনারি ট্রি ট্রাভার্সাল 2 ধরনের সাধারণত হয়, একটা হলো বিএফএস এবং ডিএফএস, এটা আমরা গ্রাফের মধ্যে বিস্তারিত দেখব। তো আমরা এখন যেটা দেখব 3 ধরনের ট্রাভার্সাল, একটা প্রি অর্ডার, পোস্ট ইন অর্ডার এবং পোস্ট অর্ডার। তো এটা আমরা চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করি এবং একটা এক্সাম্পল বের করে ফেলবো। ওকে, প্রি অর্ডার, প্রি মানে একদম শুরুতে কি থাকবে, এখান থেকে আমরা বের করে ফেলতে পারি। শুরুতেই থাকবে রুট, রুটকে আর দ্বারা ডিনোট করলাম, তার মানে তারপরে লেফট চাইল্ড, তারপরে রাইট চাইল্ড, তার মানে এটা থাকবে রুট, লেফট এবং রাইট। ওকে, তাহলে আমরা এই থিওরেমটা আমি মেনে চলি, দেখি আমি ট্রাভার্স করতে পারি কিনা। আচ্ছা, এখানে একটা রেজাল্ট আছে, রেজাল্টের দিকে আমরা প্রথমে তাকাবো না। আমরা শুরুতেই যদি দেখি আমাদের কি ট্রি দেওয়া আছে, ট্রির মধ্যে প্রথমে আমাকে ট্রাভার্স করতে হবে, রুট নিতে হবে। তাহলে শুরুতে রুট কত, এটার রুট আছে আর। ওকে, আর আমি লিখলাম, এটা আমার রেজাল্ট। ওকে, দেন এরপরে যেতে হবে এই লেফট সাইড। ওকে, লেফট সাইডে গিয়ে দেখি যে আমার লেফটে গেলাম, লেফটে গিয়ে দেখি যে এ পাচ্ছি। আচ্ছা, এ
এ কিন্তু নিজেও একটা রুট, ইন্টারনাল রুট, ঠিক আছে, প্যারেন্ট। আচ্ছা, যদি প্যারেন্ট হিসেবে কাজ করে তাহলে আমি শুরুতে এখান থেকে লিফট থেকে আবার সেই রুটে চলে আসবো। ওকে, তাহলে এটা আমি এ নিলাম, এটা এখন রুট হিসেবে কাজ করতেছে। রুটের পরে তাহলে তার লেফটটা কত? লেফটে আছে সি। আচ্ছা, সি এরপরে লেফটের পরে আমি যাব রাইটে। রাইটে গিয়ে দেখি যে ডি আছে। ওকে ফাইন, ডি লিখে ফেললাম। এখন আমরা যদি একটু চিন্তা করে দেখি, এটা হলো মেন রুট অংশ হয়ে গেছে, এটাও কিন্তু পুরোটাই লেফটের অংশ আমরা বের করে ফেলছি। এখন আমি চলে যাই আমার রাইট অংশে। রাইট অংশে গিয়ে দেখি সে বি এখানে দেওয়া আছে। আচ্ছা, বি আসলে তার মেন চরিত্রটা কি? চরিত্রটা কিন্তু সে ইন্টারনাল রুট হিসেবে কাজ করতেছে। সো সে যখন রুট হিসেবে কাজ করে তাহলে আমাকে প্রথম থেকে ভাবতে হবে আবার। তাহলে আমি এখানে বিটাকে নিয়ে নেব, বি নিলাম। বি নেওয়ার পরে দেখবো বির লেফটে কে আছে, কারণ প্রি অর্ডারে রুটের পরে থাকবে লেফট, তারপরে রাইট। লেফট এ ই আছে, ইটা আমি এখানে লিখে ফেললাম। এরপরে আমি যাব রাইট অংশে। রাইট অংশে যে দেখি যে এফ। ওকে, এফ তার মানে কি অবস্থা আছে? সে কিন্তু নিজেও একটা রুট। রুট হলে আর কোনো কথা নাই, প্রথমে আমি রুটটাকে প্রাধান্য দেব, কারণ সবার আগে রুট থাকবে, তারপর লেফট, তারপর রাইট। তার মানে এখানে এফটাকে আমরা লিখে ফেলবো, এবং একই সাথে এফ এর পরে কি আছে? লেফট, তারপরে রাইট। রাইট যদিও নাই, এখানে শুধু লেফট আছে, জি, এটা আমরা লিখে ফেললাম। এভাবে আসলে এটা আমরা যদি একটু চিন্তা করি, তোমরা একটু দেখো, এটা হলো মূল রুট। আমার এই ফিগারের রুটটা পেয়ে গেছি, এখানে লেফট অংশ এ সি ডি। ওকে, এটা পেয়ে গেছি, এটা আমার রাইট অংশ, এটা আমার রাইট অংশ। তার মানে এভাবে কিন্তু আমরা প্রি অর্ডার ট্রাভার্সটা করতে পারি, এবং খুবই চমৎকার ভাবে, জাস্ট যত ছোটই হোক না কেন, মানে খুব দ্রুত আমাকে এটা ফাইন্ড আউট করতে হবে। ওকে, এরপরে আমরা চলে যাই আমাদের ইন অর্ডার ট্রাভার্সালে। ইন অর্ডার, ইন মানে মাঝখানে, তাহলে ইন ভিতরে। আমি যদি এটা মানে হলো রুটটা থাকবে ভিতরে, তারপরে বাম পাশে থাকবে লেফট, ডান পাশে থাকবে রাইট। তাহলে আমরা এটা বের করি। প্রথমেই চলে আসবে লেফট। আচ্ছা, শুরু থেকে আমি করি, যেমন আর, আরটা কি অবস্থা আছে? আর তো রুট, এখানে এটাও রুট, এটাও রুট হিসেবে আসবে। আচ্ছা, আর যদি রুট হয় মেন রুট, তাহলে এটা তো আর লেফট অংশে আসলো না। তাহলে লেফটের আমি বি থেকে আমি চলে গেলাম, এটা রুট, এটা কাজ করবে না, তাহলে লেফটে গেলাম। লেফটে এ তে গিয়ে দেখি এ নিজেও রুট, তাহলে রুট তো আমি নিতে পারবো না, আমাকে যেতে হবে লেফট অংশে। আচ্ছা, এর লেফটে কে আছে? সি। ওকে, সির নিচে আর কেউ নাই, সো সিটাই আমার কাঙ্ক্ষিত প্রথম পেলো, লেফট অংশ আমার এখানে চলে আসলো। আচ্ছা, লেফটের পরে আমি এখানে যদি আমি চিন্তা করি, লেফটের পরে কি রাইট যাবে না রুট যাবে? লেফটের পরে যাবে রুট, তাহলে সির রুট কে আছে? সির রুট আছে এ, সি রুট আছে এ। এরপরে আমি যাব রাইটে, তাহলে রাইটে আছে কে? ডি। ওকে, আমার এখানে কিন্তু অলরেডি হয়ে গেল। আচ্ছা, এখানে চমৎকার ভাবে তোমরা দেখতে পারো, এটা কিন্তু আসলে মূল ছিল লেফট অংশ, এটুকু ছিল রাইট অংশ, এটুকু ছিল রুট। আচ্ছা, লেফট অংশের কাজ কিন্তু আমার অলরেডি শেষ। লেফট অংশের পরেই তাহলে আমার এটা হলো আমার মেইন রুট। তাহলে মেইন রুটটা কত? আর সেটা আমরা লিখে ফেললাম, এই রুটটা আমরা লিখে ফেললাম। বাকি থাকলো কি? রাইট অংশ। রাইট সাইডে আমি গিয়ে দেখি বি, প্রথমটা আসলো বি, কিন্তু বি তো আমার রুটের চরিত্র প্লে করতেছে। এই রুটের ক্যারেক্টারটা প্লে করার কারণে এই বিটাকে আমরা নিতে পারতেছি না, কারণ প্রথমে নিতে হবে যদি তার লেফট থাকে, লেফটের দিকে যাইতে হবে, এরপরে রুটে আসবো, তারপরে রাইটে। সো এখানে ই আছে, ইটাকে আমরা দেখে নেই, এটা লেফটে আছে। ওকে, এই নিতে পারি নিঃসন্দেহে। এরপরে ইর রুট কে? এর রুট হলো বি, বিটা আমি লিখে ফেললাম। এখন গিয়ে দেখবো আমি যে রাইট অংশে এফ লেখার কথা, কিন্তু এফ কার চরিত্র বহন করতেছে? রুটের ক্যারেক্টার প্লে করতেছে। সো এফটাকে আমরা লিখতে পারতেছি না, যেহেতু তার চাইল্ড আছে। চাইল্ডটা কি? লেফট অংশে আবার দেখবো আগে জি এন্ড দেন এফ, জির রুটটা হলো এফ। সো এটা কিন্তু রাইট অংশ, এটা লেফট অংশ, এবং এটা হলো রুট। আমরা কিন্তু আমাদের লেফট, রুট, রাইট পেয়ে গেলাম।
সো এভাবে কিন্তু আমরা ইন অর্ডার ট্রাভার্সটা বের করতে পারি। এরপরে আমি যদি দেখি আমাদের প্রি অর্ডার ট্রাভার্সে প্রি অর্ডার, এখানে আমাদের লক্ষ্য রাখতে হবে প্রি তো পড়ে ফেলছি, আমি একটু বলে ফেলতেছি। পোস্ট মানে সবার শেষে, পরে কি থাকবে, রুট থাকবে পরে। তার মানে আমার নামের সাথে কিন্তু মিল আছে। প্রি অর্ডারে প্রি মানে আগে থাকবে রুট, ইন অর্ডারে ইন মাঝখানে থাকবে রুট, পোস্টে সবার শেষে থাকবে রুট। সো এখানে লেফট, রাইট এবং শেষে রুট। তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারতেছি এটা যদি এমসিকিউ আসে, আমরা একটা ট্রিক্স ইউজ করতে পারি। যখনই পোস্ট অর্ডার থাকবে সবার শেষে দেখবো রুটটা আছে কিনা, মানে 8টা যদি সবার শেষে থাকবে ওইগুলো আগে চিন্তা করব, এই 8টা সবার শেষে থাকতে হবে, না হলে হবে না। সো যদি মাঝখানে দেয় বা শুরুতে দেয় বা মাঝখানে যে কোনো অবস্থানে দেয়, তাহলে কিন্তু এই 8টা হবে না, এই 8টা থাকবে সবার শেষে। এটা দিয়ে কিন্তু আমরা খুব দ্রুততার সহিত বের করতে পারবো। ঠিক একইভাবে প্রি অর্ডারের ক্ষেত্রে প্রথমেই থাকবে এই আর। তাহলে আমরা একটু বের করে নেই লেফট অংশ কোনটুকু থাকবে। আমরা লেফট অংশ এইটুকু নিয়ে কাজ করব। তো লেফট অংশের মধ্যে আছে এখানে এ কিন্তু নিজে একটা রুট, সো রুটের ক্যারেক্টার প্লে করতেছে হবে না, তার মানে আমার যাইতে হবে লেফট অংশে আগে। লেফটে গিয়ে দেখি যে সি আছে, ওকে ফাইন। লেফটের পরে যাব রাইটে, সি রাইট আছে কে, ডি। তারপরে যাব রুটে, এটা রুট আছে কে, এ। ওকে, আমার লেফট অংশের কাজ শেষ। এরপরে আসি আমার রুটে যাওয়ার কথা না, আমার যাওয়ার কথা রাইটে গিয়ে দেখি যে বি আছে, বি কিন্তু সে নিজে রুট হবে না। এরপরে লেফটে, ওকে, লেফটে কে আছে, ই আছে, ই লিখে ফেললাম। এরপরে রাইটে যায় দেখি যে এফ আছে, কিন্তু এফ এর চরিত্র কি, রুট, তাহলে আমি নিতে পারবো না, তার লেফটে চলে যেতে হবে। জি টা লিখে ফেললাম, এবং জির পরে রাইট সাইডে যেহেতু আর কেউ নাই, সো এখানে আমার এফ নিতেই হচ্ছে। এফ নেওয়ার পরে আমার নিতে হবে কি, এই পোর্শনটুকু শেষ, এরপরে বি রুটের অংশ। ওকে, তার মানে এটা কিন্তু লেফট রাইট অংশ শেষ, একদম সবার শেষে এই মূল যে রুটটা ছিল আর নামে, যেটাকে আমার দেখানো হয়েছে, সেই আরটা আমরা লিখে ফেলতে পারি। তোমরা এভাবে যদি প্র্যাকটিস করো তাহলে তোমাদের জন্য খুবই সহজ হবে এবং মুখে মুখে এটা বের করা সম্ভব। ওকে, এখানে এরপরে আমরা যেটা দেখব বাইনারি সার্চ ট্রি। আচ্ছা, দেখি বাইনারি সার্চ ট্রির মধ্যে সিম্পল আমি যদি চিন্তা করি যে আসলে একটা ভ্যালু আমি এখানে সার্চ করব বাইনারি সার্চ ট্রিতে, সেক্ষেত্রে এখানে একটা রুলস রেগুলেশন কোনো কথা নাই, এটা আসলে এইভাবে আসবে না, এটা যে কোনো শেখানোর জন্য আসলে মূলত এটা দেওয়া হয়েছে। এখানে আমরা এই ভ্যালুটাকে আমরা সার্চ করে দেখব, ঠিক আছে। তো আসলে প্রথম শুরু করতে হয় কোথা থেকে, রুট থেকে। যদি আমি পেয়ে যাই তাহলে তো ওখানে শেষ ওইটা, আর যদি না পাই তাহলে এটা থেকে বেশি বড় হয়, তাহলে মানে এটা এইভাবে ফাইন্ড আউট করতে থাকবো। যেমন 13 থেকে আমরা করব। আচ্ছা, এখানে একটু দেখে নেই মজার ব্যাপার। 13 লেফট সাইডে সবসময় কি থাকবে, ছোট মানগুলো। আচ্ছা, একটু দেখো 13 রাইট সাইডে থাকবে বড় মানগুলো। আচ্ছা, এখন আমি দেখবো সাপোজ আমি 8 কে খুঁজতে চাই, তো আমার রুটে আছে কত, 13। তাহলে 8 কি 13 থেকে বড় না ছোট, 8 অবশ্যই ছোট, তার মানে অবশ্যই লেফট সাইডে অবস্থান করবে, এটা নিশ্চিত। তার মানে এইটুকু কিন্তু আমার খোঁজার কোনো, রাইট সাইডে খোঁজার কোনো দরকার নেই। ওকে, এখন মাস্ট বি মনে রাখতে হবে রুটটা হবে লেফটের থেকে বড় বাট রাইটের থেকে ছোট। সোজা কথা, এই একটা রুলস যদি আমি মনে রাখতে পারি আমাদের আর কোনো সমস্যা হবে না বাইনারি সার্চ ট্রিতে। লেফটের থেকে রুট বড় হবে, তার থেকে হবে রাইট বড়। এখানে দেখো এই যেখানে 7-এর লেফট 3, 3-এর থেকে 7 বড়, বাট রাইট সাইডে 8, এটা বড়। আবার এইটুকু পুরো আবার 15 থেকে 14 ছোট, বাট 19 বড়। 19 থেকে আবার লেফট সাইডে আমার কি 18টি ছোট, এখানে যদি অন্য কোনো ভ্যালু থাকতো তাহলে অবশ্যই এটা 19-এর থেকে বড় হতো। সেম ভাবে এখানে লেফট সাইড
এখানে রাইট সাইড দেখো লেফটের থেকে আমার যতগুলো ভ্যালু আছে 3 7 8 8 থেকে 13 বড়, আবার 13 থেকে রাইট সাইডে যতগুলো ভ্যালু আছে সবগুলা কিন্তু বড়। সো আমাকে প্রথমে ফাইন্ড আউট করতে হবে আমি কোন ভ্যালুটা নিয়ে সার্চ করব। সেখানে রুট থেকে আমি আইডেন্টিফাই করতে পারি যে আমার এটা বাম দিকে যাবে নাকি ডান দিকে যাবে। সো সেটা আমার লেফট সাইডে এখানে 8 আমি আগে দেখবো না, আমি দেখবো হলো প্রথমে 13 সাথে আমি মিলাবো। যদি 13 সাথে মিলে যায় তাহলে সেক্ষেত্রে আমার আর কোনো সমস্যা নাই, রুটের সাথে মিলে গেল, তাহলে আমি কাঙ্ক্ষিত ভ্যালু পেয়ে গেলাম। যদি না যায় এখানে আমি দেখবো হলো কম্পারিজন করে, তার মানে আমার দেখলাম যে 8 থেকে 13 বড়, সো এটা আমার লেফটে অবস্থান করতেছে, লেফটে চলে আসলাম। এখন কম্পারিজন করব 7 সাথে, 8 সাথে 7 কম্পারিজন করব, অবশ্যই 8 বড়। 8 যদি বড় হয় তাহলে এটা রাইট সাইডে অবস্থান করবে, আমরা বুঝতে পারতেছি। সো রাইট সাইডে গিয়ে দেখলাম যে রাইট সাইডে কি আছে, হ্যাঁ এই 8 এর ভ্যালুর সাথে আমার কাঙ্ক্ষিত যে সার্চ করতেছি এই ভ্যালুটা মিলে গেছে। এভাবে আমরা আমাদের কাঙ্ক্ষিত ভ্যালুটা নির্ণয় করতে পারি। এটা খুবই সহজ এবং খুব মজার একটা প্রবলেম ছিল। ওকে, আমরা সেম ভাবে একটা নোটকে ইনসার্ট করব, নতুন যে কোনো কিছু আসবে। ওকে, আমরা এখানে 10 ভ্যালুটাকে ইনসার্ট করতে চাই। ওকে, তাহলে আমরা কিভাবে করতে পারি আমরা একটু দেখে নিই। প্রথমেই 13 সাথে 10 এর কম্পারিজন করব। ওকে, তার মানে 10 13 থেকে ছোট, তার মানে অবশ্যই এটা কোন সাইডে ইনসার্ট করতে হবে, লেফট সাইডে। রাইট সাইড নিয়ে কিন্তু আমার আর কোনো মাথা ব্যথা নাই, যা থাকবে অ্যাজ ইউজুয়াল আমি তাই রেখে দেব। ওকে, এটা কোনো কিছু পরিবর্তন করতে হবে না, রুট সহ পরিবর্তন করার দরকার নাই। লেফট সাইডে চলে আসলাম। এখন আছে 7, এই 7 এর সাথে আমি কম্পারিজন করব আমার 10 এর, তার মানে 10 ভ্যালুটা কিন্তু রাইট সাইডে অবস্থান করবে যেহেতু বড়। সো বড় হলে আমি রাইট সাইডে গেলাম। এরপরের দেখবো যে নোডে কত আছে 8, এই 8 এর সাথে আবার 10 এর কম্পারিজন করব, দেখা যাচ্ছে 10 বড় হলে রাইট সাইডে, ছোট হলে লেফট সাইডে। ওকে, এখন আমি চাইলেও কিন্তু এই পাশে দিতে পারবো না, দিলেই কিন্তু আমার একটা ভুল হয়ে যাবে। এখন 8 এর কি কোনো চাইল্ড ছিল না, ছিল না। সো যেহেতু ছিল না এখানে আমরা সেটাকে কি করতে পারি, এখানে আমরা জাস্ট এই ভ্যালুটা আমরা এখানে ইনসার্ট করতে পারি। ওকে, কত, এই যে দিয়ে জাস্ট কোন সাইডে 10, যে ভ্যালুটা আমি ইনসার্ট করতে বলছি এই ভ্যালুটা আমি ইনসার্ট করে ফেললাম। খুবই সহজ। এইভাবে আমরা যে কোনো ভ্যালুকে ইনসার্ট করতে পারি বাইনারি সার্চ ট্রিতে। একই সাথে আমরা কোনো কিছু যদি ডিলিট করতে চাই সেই ক্ষেত্রে কি করতে পারি, সে ফর এক্সাম্পল 8 কে ডিলিট করতে হবে, আমার কি করতে হবে, এই 8 এই ভ্যালুটাকে ডিলিট করতে হবে। আমি একই প্রক্রিয়া অনুসরণ করব, 8 এর সাথে প্রথমে রুটের কম্পারিজন করব 13, তার মানে এটা হলো ছোট, এই 8 যেটাকে নিয়ে কাজ করব, এই 8 তার মানে লেফট সাইডে এটা অবস্থান করবে, মানে লেফট সাইড থেকে এটা আসে, লেফট সাইড থেকে এটা বাদ দিতে হবে। ওকে, তার মানে রাইট সাইড নিয়ে আমি কোনো কথাই বলবো না, এটা অপরিবর্তিত থাকবে। এখন আমি চলে যাব পরে 7 আছে, 7 এর সাথে আমি 8 এর কম্পারিজন করব। 7 থেকে 8 বড়, অবশ্যই এটা রাইট সাইডে আছে, এটা দেখব। এখন গিয়ে প্রথমে এটা ভ্যালু বের করতে হবে যেটা আছে কিনা, না হলে তো আমি ডিলিট করার কোনো প্রশ্নই জাগে না। ওকে, পরবর্তীতে দেখলাম যে 7 এর রাইট সাইডে আমার কি আছে, রাইট চাইল্ড হিসেবে 8 আছে। আচ্ছা, ভালো কথা। এই 8 যখন আমি পেয়ে গেছি রাইট সাইডে, এইটাকে আমি কি করব, বাদ দেব। বাদ দেওয়ার পরেই আমার কিন্তু এই যে এরকম এখন কিন্তু এখানে দেখতে পাচ্ছি কোনো ভ্যালু এখানে কিন্তু নাই, এটা আমরা এইভাবে ডিলিট করতে পারি। সো এটা একদমই সহজ, জাস্ট আমার মনে রাখতে হবে লেফটের থেকে রুট বড়, রুট থেকে রাইট বড়। এই থিম আমি যদি মেনে চলতে পারি আমার বাইনারি সার্চটি 2 মিনিটের ব্যাপার। ওকে, গ্রাফ আসলে আর কিছুই না, কিছু ভার্টিক্যাল মানে হলে যে নোটগুলো পড়ছি এগুলাকে ভার্টিক্যাল বলে ফেলছি, ভার্টিক্স এবং এজের সমষ্টি। এই নোটগুলা এ এবং বি লিখলাম, এই এ এবং বি এই দুটাকে যদি আমি কানেক্ট করি তাহলে এই কানেক্টটাকে বলবো এটা এজ। এরকম মাল্টিপল যখন অনেকগুলো হবে এজেস, সো এরকম এটাও কিন্তু একটা গ্রাফ হওয়ার শর্ত কি, মাস্ট বি নোড থাকতে হবে এবং তার ভার্টেক্স থাকতে হবে, ভার্টেক্স থাকতে হবে এবং এজ থাকতে হবে। এখানে একটা গ্রাফের উদাহরণ দেওয়া হয়েছে, গ্রাফ বিভিন্ন ধরনের হতে পারে, যে আমরা ট্রি করলাম এটা কিন্তু একটা গ্রাফ, অলরেডি আমরা পড়ে ফেলেছি। আচ্ছা, এখন
এখানে বিভিন্ন ধরনের গ্রাফ থাকে, এটা আমাকে হয়তোবা চিত্র দিয়ে বলতে পারে এটা কোন ধরনের গ্রাফ। সিম্পল, যদি এজ এর ভ্যালুতে এজ এর মধ্যে কোনো ভ্যালু ডিফাইন করা থাকে, যেমন এ থেকে বি, এখানে আমি লিখলাম 2, মাস্ট বি এটা ওয়েটেড গ্রাফ, এটা ভ্যালু সেট করা থাকবে। আবার বলছি, এটা ভ্যালু যদি সেট করা থাকে তাহলে আমরা নিঃসন্দেহে আমরা বলতে পারি এটা ওয়েটেড গ্রাফ। এখানে দুটো গ্রাফ দেখানো হয়েছে, প্রত্যেকটা এজে আমার ভ্যালু সেট করে দেওয়া আছে, ডিফাইন করা আছে। সো এটা আমাদের নিজেদের মতো করে আমরা কিন্তু তৈরি করতে পারি যে কোনো কিছু। এরপরে কানেক্টেড গ্রাফ। কানেক্টেড গ্রাফ মানে হলো প্রতিটা ভার্টেক্স, প্রতিটা নোড কানেক্টেড। আমি যদি দেখি এখানে প্রত্যেকটা নোড কানেক্টেড, কিন্তু ঠিক আছে, এস দ্বারা কানেক্টেড। এটা হলো আমার কানেক্টেড গ্রাফ। যদি এরকম থাকতো এ বি, এরকম আছে সি, কিন্তু এটা কিন্তু কানেক্টেড গ্রাফ না, কারণ সির সাথে, সিন এই নোডের সাথে এ কিংবা বি এইটার কোনো কানেকশন নেই। তো এটা মাথায় রাখতে হবে। এরপর আমরা যদি দেখি ডিরেকশন, একটু আগে যেগুলো দেখলাম এ থেকে বি, আমি এটা দিয়ে লিখে ফেলি, এ বি দুটো নোড নিলাম, এখান থেকে আমি কোনো ধরনের কোনো ডিরেকশন আমি ইউজ করিনি। সো সেই ক্ষেত্রে এটা আনডিরেক্টেড গ্রাফ। ঠিক আছে, এ থেকে আমরা বলতে পারি এ থেকে বিতেও যেমন যেতে পারি, বি থেকে এতেও এ নোডেও আসতে পারি। আচ্ছা, বাট কোনো যদি ডিরেকশন দেওয়া থাকে তাহলে নির্দিষ্ট নোড থেকে নির্দিষ্ট নোডের ডিরেকশন অনুযায়ী আমাকে চলতে হবে, সেটা হবে ডিরেক্টেড গ্রাফ। যেমন এখানে এ নোড থেকে ডিতে ডিরেক্টেড করা আছে এবং ই নোডে ডিরেক্টেড করা আছে। সো এটা আমার ডিরেক্টেড গ্রাফ। একইভাবে এখানেও আরেকটা ডিরেক্টেড গ্রাফ শো করা আছে। আচ্ছা, আমরা এখানে বুঝতে পারছি যে ধরনের গ্রাফগুলো পড়ছি মূলত সবগুলাই কিন্তু সাইক্লিক, এটা নিয়ে আর বলার কোনো কারণ নেই। এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো লুপ স্ট্রাকচারের মাধ্যমে যেগুলা আছে সেগুলা পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি, কিন্তু এত বড় আসবে না, চোখের দেখাতে জন্য পারা যায় এরকম এমসিকিউ আসতে পারে। ওকে, সোজা কথা, কোন নোড যদি নিজেই নিজেকে, যেমন যে এটা আমার সেই রিকার্শনের মতো হয়ে গেল ব্যাপারটা, তাই আসলে একটা গ্রাফ বিকেম সাইক্লিক আসলে কিভাবে হবে, যদি আমি একটা এ বি এখানে দিলাম, এ থেকে বি আমি আনডিরেক্টেড গ্রাফ ড্র করলাম এবং এ গ্রাফটা নিজেই এখান থেকে শুরু হবে, এখানে এটা শেষ হবে। ওকে, এটা হলো আমার লুপ স্ট্রাকচার। সো এটা এই ধরনের কিছু থাকতে পারে। আমরা বিশেষ করে যখন অ্যাডজেন্সি ম্যাট্রিক্স ড্র করব সেগুলোর ক্ষেত্রে এটা খুব বেশি কাজে লাগে। ওকে, আমরা এটা অ্যাডজেন্সি ম্যাট্রিক্স যেটা আছে এটা ড্র করব। এখানে ড্র করার জন্য আমার যে কোনো গ্রাফ থাকুক, একদম সিম্পল। সাপোজ এখানে এ বি সি ডি আমি একটু ড্র করে ফেলি, তাহলে সবার জন্য সুবিধা হবে। এ বি সি ডি, এ বি সি ডি, এভাবে আমরা নোডে লিখে ফেলবো 1 2 3 4, এ বি সি ডি। এত সুন্দর হওয়ার দরকার নেই, জাস্ট ড্র করতে পারলেই হলো, যতটা সহজে করা যায়। তো এখানে আমার লক্ষ্য রাখতে হবে, প্রথমে দেখবো এর থেকে আসলে কোন কোন নোডে আমরা যেতে পারি সেটা আমরা দেখবো। বি তে যেতে পারি এবং সি তে যেতে পারি, ডি তে, বি সি ডি। ওকে, যে সমস্ত নোডে যেতে পারি সেখানে আমি 1 দ্বারা সেকে ডিনোট করে ফেলবো, বি সি ডি। ওকে, বি থেকে আমরা কোথায় যেতে পারি, এ তে যেতে পারি এবং সি তে যেতে পারি, এ তে যেতে পারি এবং সি তে যেতে পারি। সি থেকে আমরা কোথায় যেতে পারি, সি থেকে বি তে এবং এ তে, সি থেকে বি এবং এ, এবং ডি থেকে কোথায় যেতে পারি, ডি থেকে শুধুমাত্র এতে যেতে পারি, শুধুমাত্র এতে যেতে পারি। এই ম্যাট্রিক্সটা আসতে পারে, অথবা এই ম্যাট্রিক্স যদি থাকে, এই ম্যাট্রিক্স থেকে কিন্তু আমরা এই ম্যাট্রিক্স থেকে আমরা কোনো গ্রাফেও প্রেজেন্ট করতে পারি। সেক্ষেত্রে এরকম গ্রাফ যে হুবহু এরকম হতে হবে কথা নাই। আমি যদি গ্রাফ ড্র করি এ বি সি ডি এভাবে লিখে নিব, জাস্ট এভাবে লিখবো। এখন আমি দেখব এ থেকে কোথায় কোথায় গেছে, বি সি ডি 1 1 আছে, এ থেকে বি সি ডি লিখলাম। এবার বি থেকে এ এবং সি তে, বি থেকে এ তে অলরেডি আছে এবং সি তে দিয়ে দিলাম। এরপর সি থেকে এ এবং বি, সি থেকে এ তে আছে, বি তে অলরেডি দেওয়া আছে।
ডি এর কথা যদি চিন্তা করি, ডি থেকে এতে অলরেডি দেওয়া আছে, তার মানে আলটিমেটলি কিন্তু আমার এটা হয়ে গেল। সো এভাবে আমরা ম্যাট্রিক্স থেকে গ্রাফ থেকে ম্যাট্রিক্সে আমরা সহজেই রূপান্তর করতে পারি। এরপরে যেটা আছে এটা ওয়েটেড, এটা ভ্যালু দেওয়া আছে। সো আমরা বুঝতে পারতেছি ভ্যালু যেহেতু দেওয়া আছে, এটা আমাদের জন্য আরো অনেক সহজ। আমরা একটু দেখি এ বি সি ডি, এ বি সি ডি। এখানে আমরা লক্ষ্য করব এ থেকে কোথায় কোথায় গেছে, বি তে গেছে এবং সি তে। বি তে কত গেছে 3 ভ্যালু নিয়ে এবং সি তে 2। ওকে, আচ্ছা, তারপরে বি এর কথা যদি চিন্তা করি, বি থেকে কোথায় গেছে, বি থেকে কিন্তু আসলে কোথাও যায়নি, কারণ বি তে আসছে বা বি থেকে কিন্তু যায়নি। আমরা দেখতে পাচ্ছি এ থেকে আসছে এবং সি থেকে আসছে। ওকে, নাই, আমিও লিখবো না। এরপরে সির কথা যদি আমি চিন্তা করি, সি থেকে কোথাও কি গেছে, হ্যাঁ সি থেকে বি তে গেছে, কত, সি থেকে বি তে গেছে 1 ভ্যালু নিয়ে। এরপরে লাস্ট ডির কথা যদি চিন্তা করি, ডি থেকে কোথাও গেছে, হ্যাঁ ডি থেকে এ তে গেছে, ডি থেকে এ তে গেছে কত ভ্যালু নিয়ে 4। সো এটা যেমন আমি গ্রাফ থেকে ম্যাট্রিক্স রূপান্তর করলাম, ঠিক একইভাবে ম্যাট্রিক্স থেকে ইজিলি গ্রাফে রূপান্তর করতে পারি। সেক্ষেত্রে এ বি সি ডি এভাবে লিখে ফেলবো, এ বি সি ডি। এ থেকে বি তে আসছে 3, এ থেকে বি তে আসছে 3 নিয়ে 3 ভ্যালু। এ থেকে সি তে আসছে 2। এরপর বি থেকে কোথাও যায় নাই, আমারও টেনশন নাই। সি থেকে যদি আমি চিন্তা করি, বি তে আসছে 1 নিয়ে, সি থেকে বি তে আসছে 1 নিয়ে। ওকে, তার মানে এবং একইভাবে ডির কথা যদি আমি চিন্তা করি, ডি থেকে এতে আসছে কত নিয়ে 4, ডি থেকে এতে আসছে 4 নিয়ে। তার মানে আমরা যে কোনো ভাবেই ড্র করি না কেন আমাদের কোনো প্রবলেম নাই। এরপরে আমি যদি দেখি লিস্টের গ্রাফের রিপ্রেজেন্টেশনটা, ওকে, এটা একদমই সহজ। এখানে আমি যদি চিন্তা করি কয়টা নোড আছে, নোড দেওয়া আছে, এটা আমি লিখে ফেলবো এ বি সি ডি, কোনো সমস্যা নেই। এখন ইন্ডেক্সিংটা শুরু হয় সাধারণত 0 থেকে 0 1 2 3, এবার যত বলা আছে আমরা লিখে ফেলবো। এখন এখানে একটু জিনিস চিন্তা করি, এর থেকে এটা যদি আমরা মানে খুব সহজে দ্রুততার সহিত করতে চাই, তাহলে আমরা এটাকে ইধার প্রকাশ করবো, এটা 0 লিখে ফেলবো। এরপরে বি তে লিখবো 1, সি তে লিখবো 2 এবং ডি তে লিখবো 3, তাহলে আমাদের জন্য একদম সহজ হয়ে যাবে। এর কথা যদি চিন্তা করি, তার মানে যে কোনো ভ্যালু দিয়ে আমি নিতে পারি, এ থেকে 0 থেকে যে ডি বি সি, যে কোনো ভাবে আমি নিই না কোনো সমস্যা নেই, ঠিক আছে। একজাক্ট মানে প্রথম কোনটা হবে বড় কোনটা হবে ব্যাপারটা এরকম সাধারণত না, ঠিক আছে। আচ্ছা, এখানে সাপোজ ডিটা নিলাম, তারপরে এভাবে দেখানো হয়েছে কিন্তু, ঠিক আছে। মজার ব্যাপার হলো লাস্টকে এসে কি পয়েন্ট করছে, এখানে 1, এখানে 2, ওকে, এরপরে কিন্তু নাল, কারণ অন্য কোনো কিছুকে সে পয়েন্ট করার দরকার নেই, আর কোনো দরকার নেই। সেম ভাবে যদি বির কথা চিন্তা করি, তাহলে এতে এবং সিতে, এই যে এতে কত 0 এবং সিতে 2 নাল, তার মানে এটা বের করা আমাদের জন্য আরো সহজ। ওকে, এটা আনডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে। আর ডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে তাহলে আমি আবারও বলছি, ডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে সেক্ষেত্রে আমাকে প্রথমেই আমরা বের করবো 0 1 2 3। ওকে, এটা 0 লিখবো, 1, এটা 2 এবং এটা 3, তাহলে আমাদের জন্য একদম সহজ হবে। এখন এটা আমি নিয়ে আসি এ থেকে আমার মানে বিতে আমি গেছি, ওকে, এটা বিতে গেলাম, বি আসলে ভ্যালু কত 1, তাহলে এই 1 এ গেছি, কমা এই যেহেতু এখানে 1 আছে, এখানে আমি আগে লিখে ফেলছি, আমার জন্য সহজ হবে। কত ভ্যালু নিয়ে 3 ভ্যালু নিয়ে, ওকে 3 ভ্যালু নিয়ে। এরপরের নোটটা কত হবে কন্টেইনার, এই কন্টেইনারের কথা যদি আমি চিন্তা করি, সি তে এটা গমন করেছে, সি কত 2, ওকে 2 সি তে গমন করেছে, কত ভ্যালু নিয়ে 2 ভ্যালু নিয়ে, এবং লাস্টে এভাবে সবগুলো নাল হয়ে যাবে। তার মানে এটা কিন্তু আমাদের জন্য আরো সহজ বের করা। এটা ডিরেক্টেড এবং আনডিরেক্টেড দুই উপায়ে আমরা এটাকে বের করতে পারি। ওকে, এখন
সবচেয়ে ইম্পর্টেন্ট হলো ডেপ্থ ফার্স্ট সার্চ। এখানে এমসিকিউ দুটো আসতে পারে। মজার ব্যাপার হলো এই ডেপ্থ ফার্স্ট সার্চ এটা স্ট্যাক এর মাধ্যমে ইমপ্লিমেন্টেশন করা হয় এবং বিএফএস এটা কিউ এর মাধ্যমে ইমপ্লিমেন্টেশন করা হয়। এটা খুব বেশি ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য। আচ্ছা, কিভাবে কাজ করে আমি একটু বলে দিই। এটা হলো ডেপ্থ ফার্স্ট সার্চ, এরকম একটা স্ট্যাক আছে, জাস্ট স্ট্যাকে কাজ করব এবং ব্যাক ট্র্যাকিং প্রসেসটা ফলো করবে। ব্যাক ট্র্যাকিং, ওকে, সিম্পল। যদি ভিজিট হয়ে থাকে তাহলে পপ করবে, আর আদারওয়াইজ এভাবে এর সমস্ত যে নোটগুলো আছে ট্রাভার্স করবে। আমরা একটু দেখি তাহলে যে কোন নোট থেকে। মজার ব্যাপার হলো এখানে কোন নির্দিষ্ট শুরু করতে হবে এর কোনো বলা নাই। যদি বলে দেওয়া থাকে ওই পয়েন্ট থেকে আমরা শুরু করতে পারি। সাপোজ এখান থেকে আমরা ডি থেকে আমরা শুরু করব, এটা হলো আমার স্টার্টিং পয়েন্ট। যে কোনো পয়েন্ট থেকে কিন্তু করা যায়, যদি বলে না দেওয়া থাকে আমরা নিজেদের ইচ্ছা মতো করতে পারবো। আর যদি ফিক্স করে বলে দেওয়া থাকে তাহলে ওই পয়েন্ট থেকে আমাদের শুরু করতে হবে। সেক্ষেত্রে এখানে প্রথমেই ডিটাকে পুশ করলাম, এই রেজাল্ট হিসেবে আসবে। এখানে রেজাল্টটাও লিখে ফেললাম ডি, ওকে। এরপর ডি এর যে পার্শ্ববর্তী নোটগুলো আছে, এই পার্শ্ববর্তী নোটগুলোকে আমাকে চিন্তা করতে হবে, যেগুলো আছে সেগুলোকে আমার এবং ওইটাতে যাব এবং তার যে পার্শ্ববর্তী নোটগুলো আছে সেগুলোকে আমরা বিবেচনায় নিয়ে আসবো। ওকে, ডি এর পার্শ্ববর্তী নোট কে আছে? এ, ওকে, এতে গেলাম, আমি এ পুশ করলাম, লিখলাম। এখন এর কোনটা কোনটা আছে? ইউ আছে এবং সি আছে। এখন আমি আমার সুবিধা মতো আমি যেটা ইচ্ছে নিতে পারি, ঠিক আছে। এটা কোনো ধরাবাধা কোনো নিয়ম নাই। সাধারণত এখানে সাপোজ সে ফর এক্সাম্পল যেহেতু সির পরবর্তী নোটগুলোতে অনেক বেশি দেখতে পাচ্ছি, এই জন্য আমি সিটিকে ট্রাভার্স করলাম। ওকে, সি লিখে ফেললাম। এরপর সির পার্শ্ববর্তী নোটগুলো কত আছে? এফ, বি এবং জি। এখানে এফটাকে ট্রাভার্স করে এবং পরবর্তীতে এফ এর পার্শ্ববর্তী কে আছে? আচ্ছা, বি, ওকে, বিটা ট্রাভার্স করলাম। এখানে হয়তোবা তোমাদের এখানে দেখতে পাচ্ছ যে সির পরে সে বিটাকে ট্রাভার্স করছে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, এখন সেম প্রক্রিয়া আমি আবারও বলতেছি, এই প্রক্রিয়া যদি অনুসরণ করি এবং তাহলে কিন্তু আমাদের জন্য এটা খুবই সহজ হবে। এখন সি দেন আমি কি করব? আমাকে সাপোজ আরো কিন্তু বাকি রয়েছে, যেগুলা আনভিজিটেড অবস্থায় আছে সেগুলাকে ভিজিট করতে হবে। তো ভিজিট করতে গিয়ে দেখি যে এখানে বির কথা যদি আমি চিন্তা করি তাহলে কিন্তু বি দরকার নেই, কারণ স্ট্যাক যেহেতু সেটাকে উপর থেকে টপ থেকে আমাকে পপ করতে হবে, ঠিক আছে। এরপর এফ এর কথা আসি, এটা বাদ যায়। সির কথা যদি আসে, হ্যাঁ, সির থেকে আমি যদি এটা বাদ দিই তাহলে মানে কি আসবে আমার? এখানে সির দুটা, জি আছে এবং ই আছে, ঠিক আছে। আচ্ছা, তো এখানে দুইটা ভ্যালু, আমি যে কোনো ভ্যালু আমি নিতে পারি। সাপোজ সে ফর এক্সাম্পল আমি এটাকে নিলাম এখানে, ওকে। ইনি নেওয়ার পরে আমি যেটা আমার হবে সেটা কিন্তু আমি এখানে বাদে দিতে পারি। এভাবে সমস্ত ডাটা পপ আউট হবে এবং রেজাল্টে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে ভ্যালুটা আছে সেটাও কিন্তু পেয়ে যাব, সবগুলো নোট ট্রাভার্স হয়ে যাবে। এটা হলো ডিএফএস এর মূল থিম। তো ডিএফএস টা আমি আবার বলছি স্ট্যাকের যে সমস্ত অপারেশন পুশ পপ এটার মাধ্যমে নির্বাহ হয়, তবে মাস্ট বি এটা কি করতে হবে? ব্যাকট্র্যাকিং প্রসেসটা ফলো করবে, কারণ ব্যাকট্র্যাকিং না করতে পারলে একটা নোডে গিয়ে শেষ হয়েছে সেটা তো আর ব্যাকট্র্যাকিং না করলে যেগুলো আনভিজিটেড অবস্থায় থাকবে সেই নোটগুলোকে সে ট্রাভার্স করতে পারবে না। ওকে, এখন আমরা আসি বিএফএস এর ক্ষেত্রে। এই অ্যালগরিদমে এইটা অ্যালগরিদমের মধ্যে যে ট্রাভার্স করি এটা মাস্ট বি একটা কিউ এর মাধ্যমে সম্পাদিত হবে। তো শুরুতে এটা খুব মজার একটা জিনিস, কিউতে হবে, বাট এখানে দেখতে হবে আমার পার্শ্ববর্তী কোনগুলো আছে সবগুলাকে আমি কিউতে ইনসার্ট করব এবং যদি কোনো কিছু ভিজিট হয়ে যায় সেগুলোকে আমরা বাদ রাখবো। তাহলে দেখি আমরা সিম্পল কথাতে, এখানে অলরেডি বলা আছে পুট দ্য স্টার্টিং ইন দ্য কিউ। আচ্ছা, যদি কোনো টেকেন ফ্রম দ্য কিউ, ভিজিট ভার্টেক্স গুলোকে ভিজিট করতে হবে এবং পুট অল ভিজিটেড ভার্টিসেস ইনটু দ্য কিউ, সবগুলোকে আমার কিউতে কি করতে হবে? যেগুলো আনভিজিটেড অবস্থা আছে সেগুলোকে নিয়ে আসতে হবে। ওকে, তাহলে আমরা একটু দেখি, তাহলে আমাদের জন্য আরো সহজ হয়। আমরা এখানে ডিটাকে ইনসার্ট করি, ওকে, রেজাল্ট হিসেবে লিখে ফেলি এখানে
ডি। এরপরে আমরা এর পার্শ্ববর্তী কে আছে, কোন নোটটা আছে, এ নোটটা আছে, এটাকে লিখে ফেললাম। যখন এ লিখে ফেলছি দেখতে হবে এর পার্শ্ববর্তী কে আছে, সি আছে এবং ই আছে, সি আছে এবং ই আছে, এটাও লিখলাম। যখন আমি সির নোটে চলে যাব, এখানে যখন যেটা আমার কাছে হচ্ছে, আমি কিন্তু এটা ডিকেও আমি অপারেশন করে আমি এটাকে বের করতে পারতেছি। আচ্ছা, সির যদি একটা কথা চিন্তা করি সিম্পল, তো সিতে কিন্তু এফ বি এবং জি, তো বা বি এফ জি যেভাবেই দিই না কেন, এটা কিন্তু অলরেডি নেইবার হিসেবে চলে আসে, বি এফ এবং জি। আচ্ছা, যখন আমার এভাবে আমার কিউতে কিন্তু প্রতিস্থাপিত হবে পার্শ্ববর্তী গুলো নিয়ে, এবং যখন নতুন নতুন এখানে সির কথা চিন্তা করব, যখন সির পার্শ্ববর্তী সবগুলো ভিজিট হয়ে গেছে কিনা, যদি ভিজিট হয় সেটা পপ আউট করবো, এভাবে কিন্তু আমরা আগাতে থাকবো। তাহলে আমরা আমাদের যে ফাইনালি রেজাল্টটা আমাদের এখানে চলে আসবে। ওকে, এটা হলো বিএফএস। তো আমার যেহেতু এটা রিটেনে এরকম ভাবে থাকবে না, সিম্পল একটা চিত্র দিয়ে বলতে পারে ডিএফএস এর ট্রাভার্সাল রেজাল্ট বা কত হতে পারে, বা এটা এরকমও আসবে না, সম্ভাবনা খুব বেশি। এটা মানে কোন স্ট্রাকচার ফলো করে কাজ করে, এটা কিউ স্ট্রাকচার ফলো করে, এন কিউ ডি কিউ যে অপারেশনটা আছে সেগুলাকে সে এইভাবে অপারেশনটা করার মাধ্যমে পুরো ট্রাভার্সটা সম্পন্ন করে থাকে। ওকে, আমরা যদি এখন চিন্তা করি আমাদের এমসিকিউর জন্য আমি তোমাদেরকে অলরেডি আবার বলে দেই, অনেকগুলা আমি শীট দিয়েছি এখানে। তো শীটে তোমরা দেখতে পারবা যে প্র্যাকটিসের জন্য প্রায় 100 খানেক এমসিকিউ দেওয়া আছে, 2 পার্ট মিলে। তোমরা এগুলো যদি প্র্যাকটিস করো, আমি আশা করব যে এর বাইরে ইনশাল্লাহ থাকবে না, এমনকি এই কনসেপ্ট ব্যবহার করেই এমসিকিউ গুলো থাকবে। ওকে, আমরা একটু দেখে নেই যে বাইনারিটির ডেফিনেশনটা এখানে চাওয়া হয়েছে। সো এই ক্ষেত্রে কি দেওয়া আছে, আসলে বাইনারিটিটা আমরা বুঝতে পারতেছি, যার সর্বোচ্চ কয়টাই থাকতে পারে, 2টা। তারপরে আমরা একটু দেখি যে এট মোস্ট 2টা চিলড্রেন, হ্যাঁ কুড বি, এটা হতে পারে। তারপরে যেটা হবে আমি নিশ্চিত না, আমি এই জন্য পরেগুলো আমি একটু দেখি। 1 চাইল্ড পার নোট, না একটা চাইল্ড তো হবেই না, তাহলে তো আমার বাইনারি হতে পারে না। সিকোয়েন্সিয়াল নোট, লিনিয়ার স্ট্রাকচার, সিকোয়েন্সিয়াল না। এটি উইথ আনলিমিটেড চিলড্রেন হতে পারে, 2টা বেশি তো হতেই পারে না, এটা তো হওয়ার সুযোগ নাই। সো এটা আমার মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এরপর আমি যদি বলি যে এখানে চাওয়া হয়েছে হোয়াট আর দ্য চিলড্রেন অফ এ নোট ইন এ বাইনারি ট্রি কল্ড। আচ্ছা, একটা যদি আমি এখানে ড্র করি এ বি এবং সি, সো এই বাইনারির এই চিলড্রেন নোট গুলাকে আসলে আমরা কি হিসেবে বিভক্ত করি, এটা হলো এখানে লেফট, এটা হলো আমার রাইট, এটা তো আমার রুট হিসেবে আছে। সো যে চিলড্রেনের কথা বলছে এই দুইটাই হলো আমার চাইল্ড নোট, সো একটা হলো লেফট, একটা রাইট সাইড। তাহলে আমাদের কাঙ্ক্ষিত কিন্তু আমরা পেয়ে গেছি। প্যারেন্ট তো হবেই না, এটা বাদ। রুট হবে না, রুট এবং প্যারেন্ট একই অর্থে ব্যবহার করা হয়, হেড টেলের ব্যাপার এখানে না, এটা হবে না। সো আমার কাঙ্ক্ষিত রেজাল্ট আমরা পেয়ে গেলাম। এরপরে যদি আমি চিন্তা করি হোয়াট ইজ এ লিফ নোট, সবচাইতে যে নোটটা সবার শেষে থাকে, যে বলি শেষে না, এটাকে এভাবে বলি যার কোনো চাইল্ড নোট নেই, তা সে হলো আমার কে লিফ নোট হিসেবে আমরা কি করব, কনসিডার করব। সো এটা অলরেডি কিন্তু আমরা এখানে পেয়ে গেছি যে যদি বলে যে এ নোট উইথ নো প্যারেন্ট, এটা কি হতে পারে না, নো চিলড্রেন, হ্যাঁ যার কোনো চিলড্রেন নাই, সেটাই কিন্তু সেই নোটটাকে আমরা লিফ নোট হিসেবে আখ্যায়িত করব। ওকে, এরপর যদি দেখি এখানে বলা আছে হোয়াট ইজ দ্য রুট অফ এ বাইনারি ট্রি। ওকে, একটু আগে আমরা অনেকগুলো উদাহরণ দেখছি আর দিয়ে, তাই না, সাপোজ এ বি সি এরকম। ওকে, তার মানে এটা কিন্তু আমার মেন রুট। বলছে রুটটা কি, রুটটা কিন্তু আসলে সবার শুরুতে যেটা থাকবে, টপমোস্ট যেটা নোট, সেই নোটটাকে আমরা কি হিসেবে কনসিডার করব। কিন্তু টপমোস্টের কথা আছে যার কোনো কি আসলে কোনো প্যারেন্ট আছে, যেমন এ কিন্তু একটা রুট, বাট এটা ইন্টারনাল রুট, এর কিন্তু একটা প্যারেন্ট আছে। সবার সব মানে যার কোনো ধরনের কোনো প্যারেন্ট নাই, সব শুধু চাইল্ড, সেটাই হলো আসলে আলটিমেটলি রুট হিসেবে আখ্যায়িত করা হয়। ওকে, সো
এখানে কিন্তু আমরা যদি আমি এটা বিবেচনা করি দ্য নোট উইথ দ্য মোস্ট চিলড্রেন, এটা আসলে হলো না, এটা তো বিভিন্ন কিছু বি সি এগুলো আরো অনেক কিছু থাকতে পারে। তো আমরা এটাকে যদি আমরা বলি যে টপ মোস্ট নোট উইথ নো প্যারেন্ট, হ্যাঁ, যার কোনো আসলে কোনো প্যারেন্ট থাকবে না, এটা হলো কিন্তু মূল থিম। এখানে এ বির অনেকগুলো প্যারেন্ট থাকতে পারে। এখন পরেরটা যাই যে হুইচ টাওয়ার শ্যাল ভিজিট দ্য রুট নোট ফার্স্ট। এই দেখো আমি যেটা বলছিলাম চলে আসছে, রুটটাকে ফার্স্টে, প্রথমে রুট যাবে কোন ট্রাভার্সালে, রুট, এরপরে লেফট হোক রাইট হোক যাই হোক, এটা হলো আমার পি ট্রাভার্সাল, মনে থাকার কথা। তো আমাদের অলরেডি আমরা পেয়ে গেছি। আচ্ছা, যেহেতু এখানে মজার ব্যাপার হলো n সংখ্যক নোডের জন্য বিগ অফ n টাইম কমপ্লেক্সিটি, আমি গত ক্লাসে আমি বলেছি তোমাদের একটা শীট এখানে দেওয়া আছে, শীট থেকে তোমরা দেখে নেবা, বিভিন্ন টাইম কমপ্লেক্সিটিটা খুব গুরুত্বপূর্ণ। ওকে, আমরা হাইট সম্পর্কেও শুরুতে একটা পড়েছি যে একটা বাইনারিটির হাইটটা কত হবে, ঠিক আছে। এ আমরা উদাহরণ দিয়ে দিয়েছিলাম বি সি, সাপোজ ডি ই, সোজা কথা যতগুলো এজ একদম লাস্ট লিফ নোট পর্যন্ত যে যাবে সর্বোচ্চ, সেটাই হবে আমার এটার হাইট, এখানে 3। সেম কথাটা এখানে বলা আছে, যদি আমি বলি দ্য নাম্বার অফ নোট, এটা কি হতে পারে না, এটা তো ট্রির সাইজ, এটা হতেই পারে না। দ্য নাম্বার অফ এজেস, হ্যাঁ, এটা এখনো বলতে পারি না যে হতে পারে। কোত্থেকে, একদম রুট থেকে আমার শুরু করতে হবে, ফ্রম দ্য রুট, কোন পর্যন্ত, টু দ্য ডিপেস্ট লিফ, সবচাইতে যে একদম এটা ডিপেস্ট, এটা কিন্তু ডিপেস্ট না, কারণ এর এই লেভেলের নিচেও আরো 2টা লেভেল আছে, একদম লাস্টের এটা আমার চিন্তা করতে হবে। সো এটা কিন্তু আমার কাঙ্ক্ষিত রেজাল্ট। এবং পরিশেষে যদি আমি বলি, এখানে দেওয়া আছে হুইচ অ্যাপ্লিকেশন ইউজেস এ বাইনারি ট্রি। আচ্ছা, আমরা বাইনারি ট্রির ক্ষেত্রে বিভিন্ন হাইরার্কিক্যাল যে এই যে থিমটা, রুট, তারপরে লেফট রাইট, এই হাইরার্কিক্যাল যে থিম গুলো আছে, এই থিমের জন্য, ডেটা স্ট্রাকচারের জন্য আমরা আসলে তো মূলত এটা ব্যবহার করি, ঠিক আছে। আচ্ছা, ফুল বাইনারি ট্রি, ফুল মানে কি, বাইনারি মানে হলো 2, কিন্তু আমরা এটাকে বাইনারি ট্রি বলতে পারতেছি, ওকে, কিন্তু এটা কি ফুল হয়েছে না। এটা যদি চিন্তা করি, এখানে রাইট সাইডে কিন্তু কিছু না, এটা কিন্তু ফুল হলো না, মানে ফুল হলে প্রত্যেকটা নোডেরই 2টা করে থাকবে, তাহলে আমি বলতে পারি যদি এখানে থাকে তাহলে সেটা হবে ফুল বাইনারি ট্রি। ওকে, এরপরে বলা আছে কি যে হুইচ ট্রাভার্সাল ভিজিটস দ্য লেফট সাব ট্রি, তারপরে রুট হবে এন্ড দেন রাইট। তো বলে দেওয়া আছে প্রথমে লেফট, তারপরে রুট, রুট মানে মাঝখানে, তার মানে আমরা বুঝতে পারতেছি এটা হবে ইন, তার মানে ইন অর্ডার। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই, আশা করি তোমাদের ক্লাসটা ভালো লাগবে। যদি কিছুটা উপকৃত হও তাহলে আমার এই কষ্ট সার্থক। আর আমার ক্লাসে কোনো ভুল ভ্রান্তি হলে সেটা তোমরা জানিয়ে দিবে, আমি উপকৃত হবে। নেক্সট ক্লাসে এগুলো আমি পরিহার করার চেষ্টা করব। আর সত্যি কথা বলতে আঞ্চলিকতাটা আমার কথার মধ্যে চলে আসে, আঞ্চলিকতা নিয়ে আমি গর্ব করি। আমি যার মাধ্যমে আমি আমার কথাটাকে সবার কাছে ফুটিয়ে তুলতে পারি, সেই ভাষাটাই আমার কাছে মুখ্য। তো সবার জন্য শুভকামনা, ইনশাআল্লাহ সামনের দিনগুলো আরো ভালো কাটবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।